নমস্কার, আপনারা রয়েছেন হেডলাইন্স রিপোর্টার ন্যাশনালের পর্দায়। দেখছেন চাকরির খবর কর্মবার্তা। আমরা প্রতি সময় বলে থাকি আপনাদের যে কেন্দ্রীয় সরকারের অধীনে যে চাকরিগুলো হয়ে থাকে, বিশেষ করে কেন্দ্রীয় মিনিস্ট্রির অধীনে রিক্রুটমেন্টের প্রথমে নোটিফিকেশন বের হয়, তার উপর ভিত্তি করে তার পরীক্ষার মাধ্যমে যে চাকরিগুলো হয়ে থাকে, পাশাপাশি রাজ্য সরকারের অধীনে যে চাকরিগুলো হয়ে থাকে এবং কর্পোরেট সেক্টরের চাকরিগুলোর কথা। হ্যাঁ, সমস্ত এই চাকরির সুলুক সন্ধান বলতে পারেন, কোথায় লোক নিয়োগ হচ্ছে, শূন্যপদের সংখ্যাটা কত, সেখানটায় বয়সের সীমারেখা কেমন, যোগ্যতা কি প্রয়োজন, এবং আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটা অনলাইনেই হবে না অফলাইনে হবে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে রিক্রুটমেন্টের পদ্ধতিটা, অর্থাৎ নিয়োগের পদ্ধতিটা। এই কটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা প্রতিনিয়তই উপস্থাপন করে যাচ্ছি এই চাকরির খবর কর্মবার্তায়। তো চলুন, কথা বাড়াচ্ছি না, কেননা যারা মাধ্যমিক পাশ করে চাকরির কথা চিন্তা করছেন, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি, হ্যাঁ, তাদের জন্য যেমন রয়েছে, তেমনি যারা গ্রাজুয়েট রয়েছেন বা এরকম পোস্ট গ্রাজুয়েট যারা রয়েছেন, অথবা এমনও হয় অনেক সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে ব্যাচেলার ডিগ্রি করেছেন, আপনাদের জন্যেও। তো চলুন, প্রথমত যারা মাধ্যমিক পাস ভাবছেন কেন্দ্রীয় সরকারের অধীনে বা বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রকের মানে মিনিস্ট্রির অধীনে কোনো চাকরির কথা, আপনাদের জন্য দারুণ এক খবর। সেটা হচ্ছে রেল মন্ত্রকে প্রচুর সংখ্যক লোক নিয়োগ করবে গ্রুপ ডি পোস্টে, মাধ্যমিক পাস যোগ্যতার চাকরি। প্রথম অবস্থায় এই বিজ্ঞপ্তির শুরুতে শূন্যপদের সংখ্যাটা ৩২,০০০ বলা হয়েছিল। পরবর্তী সময়ে সেটা আরো ৬,০০০ বাড়িয়ে ৩৮,০০০ বলেছিল। কিন্তু আপনি অবাক হবেন, এই বিজ্ঞপ্তিটা প্রায় ১ মাস আগের কথা কিন্তু, এবং তারা বলেছিল যে এখন শুধুমাত্র আপনারা শুনে রাখুন এবং আপনাদের মধ্যে একটা জব অ্যালার্ট তৈরি হোক। কিন্তু ফর্ম ফিল আপের যে কাজটা সেটা শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। তো বুঝতেই পাচ্ছেন, এই যত দিন এগুচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার কাজটা, সেদিকে তার যে শূন্যপদের সংখ্যাটা সেটাও কিন্তু তরতর করে বেড়ে চলেছে। ঠিক এই মুহূর্তে সেই শূন্যপদের সংখ্যাটা বেড়ে ৫৮,০০০ হয়েছে। আপনারা যারা রেল মন্ত্রকে চাকরি পেতে ইচ্ছুক রয়েছেন, বিশেষ করে মাধ্যমিক পাস প্রার্থীদের কথা বলবো। আপনারা অনেক সময় ভাবেন যে মাধ্যমিক পাস করে কি রেলে চাকরি করা যায়? একদম শুধু যায় না বলবো না, এবং প্রচুর সংখ্যক মানে কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সেই রকম ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতার প্রার্থীরাই রয়েছেন। অতএব ঠিক এই মুহূর্তে যে ৫৮,০০০ চাকরির কথা বলা হয়েছে রেল মন্ত্রকে, আপনারা ইতোমধ্যেই অনলাইনে ফর্ম ফিল আপ কাজ শুরু হবে। আপনারা তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানটায় লগ অন করে পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা ক্লিক, মানে একটা ব্লিঙ্ক হচ্ছে এরকম পেয়ে যাবেন। সেখানটায় ক্লিক করবেন, আপনি হাউ টু অ্যাপ্লাই পেয়ে যাবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে বিস্তারিত আপনি পেয়ে যাবেন। এবং এই পদ্ধতিটা চলবে একেবারে ১ মাস, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার কাজটা চালিয়ে নিতে পারবেন। তবে আমার একটা ছোট্ট পরামর্শ, আমি সাধারণত মানে অর্ডার বলতে পারি না, অ্যাডভাইসও বলতে পারি না, পরামর্শটুকু শুনে নিতে পারেন যে দেরি করবেন না। অনলাইনে ফর্ম ফিল আপের কাজটা শুরু হোক, ১-২ দিন অতিক্রান্ত হওয়ার পর আর দেরি করবেন না, আপনারা বসে যাবেন অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য। বিশেষ করে যাদের বয়স ৩৬ বছরের মধ্যে রয়েছে, হ্যাঁ, আমি জেনারেলদের কথা বলছি, যারা ওবিসি রয়েছেন আপনারা কিন্তু মানে এই ক্ষেত্রে ৩৯ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। যারা এসসি রয়েছেন বা এসটি রয়েছেন আপনারা কিন্তু এই ক্ষেত্রে ৪১ বছর পর্যন্ত
আপনাদের বয়স সীমা শিথিলতা থাকবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আর যে কথাটা বলবো পাশাপাশি, যে একদিকে তো অ্যাপ্লাই করবেন, কিন্তু অপর দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এই রিক্রুটমেন্টের যে বিষয়টা, সেটা কিন্তু সরাসরি সিবিটির মাধ্যমে নিয়োগ হবে, কম্পিউটার বেসড টেস্ট। তার অর্থটা হচ্ছে আপনি হাতে সময় পাবেন 2 মাস থেকে 3 মাস, এরপর আপনার কল লেটার ইস্যু করা হবে। আপনি কল লেটারের মধ্যে পেয়ে যাবেন আপনার পরীক্ষার সেন্টার কোথায় হচ্ছে, কবে হচ্ছে এবং কোন শিফটে হবে। আপনাকে কিন্তু সেই নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট কেন্দ্রে এবং নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে অনলাইনে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার জন্যে। সেখানটায় আপনি পেয়ে যাবেন আপনার জন্যে সেই 100 নম্বরের পরীক্ষার প্রশ্নপত্র থাকবে অনলাইনে। সেগুলো পরে না হয় আরো একবার আপনাদেরকে জানিয়ে দেব, কিন্তু এর আগে যেটা জরুরি প্রয়োজন সেটা হচ্ছে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করার পদ্ধতি অনুযায়ী, যদি আপনি নিজে অনলাইনে অ্যাপ্লাই করতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করে, তাদের সুপরামর্শ অনুযায়ী আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাইয়ের কাজটা সেরে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু এ ধরনের ফর্ম ফিল আপের কাজে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়, আপনারা সেগুলিও অ্যাভেল করতে পারেন। আপনারা খোঁজ নিয়ে সেখানটায় গিয়েও কিন্তু আপনি আপনার অনলাইনে ফর্ম ফিল আপের কাজগুলো সম্পন্ন করে নিতে পারেন। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, অনলাইনে যখন আপনি অ্যাপ্লাই করবেন, সে আপনার ক্যাটাগরি যাই হোক, আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, আপনি ক্যাটাগরি ভিত্তিক আপনার যেটাই আপনি বিলং করুন না কেন, আপনাকে কিন্তু এই পরীক্ষার জন্য পরীক্ষার একটা নির্ধারিত ফি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। অবশ্যই ই ট্রান্সফারের মাধ্যমে বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এবং স্ক্যানার সমস্ত সুবিধা বলবৎ রয়েছে। আপনি যে কোনো উপায়ে আপনার পরীক্ষার ফি জমা করবেন। তো অনেকেই ভাবছেন যে পরীক্ষার ফি জমা করতে হবে, সেটার আবার বিশেষত্ব কি রয়েছে? না, এই পরীক্ষার ফি বিষয়ে কিন্তু একটা খুব জরুরি বিশেষত্ব রয়েছে, সেটা অবশ্যই কর্মপ্রার্থী বন্ধুদের জেনে রাখা ভালো। সেটা হচ্ছে রেল মন্ত্রকে আপনি যখন এই অনলাইনে ফর্ম ফিল আপের সময় তাদের এক্সামিনেশন ফিটা পেমেন্ট করবেন, আপনারা খেয়াল রাখুন এবং মনে রাখুন, এই এক্সামিনেশন ফিটা কিন্তু আপনাকে পুনরায় রেল মন্ত্রক ফেরত পাঠিয়ে দেবে। তার অর্থটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট থেকে আপনার এক্সামিনেশন ফিটাকে পেমেন্ট করবেন, ঠিক সেই অ্যাকাউন্ট নাম্বারে পুনরায় আপনার পরীক্ষা কমপ্লিট হওয়ার পর, পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আপনাদের জানান দেবে বা ওনারা নজরে রাখবে যে আদৌ আপনি পরীক্ষা দিয়েছেন কি না। আমি একটু পরিষ্কার করে ব্যাপারটা বলছি, যে ক্যান্ডিডেট অনলাইনে ফর্ম ফিল আপ করবে তার নিশ্চয়ই একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে তাকে কিন্তু এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে। বাস হয়ে গেল, আপনার এক্সামিনেশন ফি পেমেন্ট করলেন, আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হলো, নির্ধারিত সময়ে পরীক্ষার আগ মুহূর্তে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড বা হল টিকিট বা কল লেটার আপনি পেয়ে যাচ্ছেন। সেই কল লেটার অনুযায়ী আপনি আপনার নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি সিবিটি দিলেন, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে আপনি বসলেন। আপনার পরীক্ষা কনক্লুডেড, সম্পন্ন। শুধু আপনার পরীক্ষা নয়, সবার পরীক্ষা সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগবে, সেই দিনগুলো আপনাকে অপেক্ষা করতে হবে। এই পরীক্ষা পর্ব কমপ্লিট হওয়ার পর তারা দেখে নেবে, কম্পিউটারাইজড পদ্ধতিতে দেখে নেবে কোন কোন প্রার্থীরা পরীক্ষা দিয়েছে আর কোন প্রার্থীরা পরীক্ষায় অ্যাবসেন্ট ছিল, উপস্থিত হতে পারেনি। যারা উপস্থিত হতে পারেনি আপনারা কিন্তু এক্সামিনেশন ফি ফেরত পাবেন না। যারা পরীক্ষায় বসবেন, আপনি পাশ করুন, ফেল করুন,
কাট অফ মার্কস মানে সে পর্যন্ত না পৌঁছান বা পৌঁছান সেগুলো অন্য বিষয়, কিন্তু আপনি যেহেতু তাদের পরীক্ষায় বসেছেন, আপনার এক্সামিনেশন ফি ওনারা আপনাকে ফেরত দিয়ে দেবে। পদ্ধতি হাতে এসে তো আর দিয়ে যাবে না। আপনি যে অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকা ড্রপ করেছিলেন এক্সামিনেশন ফি বাবদ, সেটা তারা নোট করে রেখে দিয়েছে এবং পার্টিকুলার ওই অ্যাকাউন্টে ওনারা আপনার এক্সামিনেশন ফিটা ফেরত পাঠিয়ে দেবে নির্দিষ্ট সময়ে। তো এটা বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, এটা আমার কথা নয়। যারা বিজ্ঞপ্তিটা পুরোপুরি পড়বেন আপনারা কিন্তু সেই বিষয়টা দেখে নিতে পারবেন। হ্যাঁ, অনেক সময় আমরা এই বিষয়গুলো স্কিপ করি, অর্থাৎ অনেক কর্মপ্রার্থী বন্ধুরা এই 100 পাতার মানে এত দীর্ঘ বিস্তৃত এই বিজ্ঞপ্তি সবটা পড়ে উঠতে পারেন না। তো তাদের উদ্দেশ্যেই বিষয়টা বলে রাখছি। অতএব আপনারা আপনাদের সুবিধা মতন সময়ে অবশ্যই এই রেল মন্ত্রকের অধীনে গ্রুপ ডি পোস্টে যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা দেখে নির্দিষ্ট সময় থেকে যখন অনলাইনে ফর্ম ফিল আপের কাজ শুরু হচ্ছে তখন থেকেই আপনি চেষ্টা করে আপনার অনলাইনে ফর্ম ফিল আপের কাজটা সেরে নেবেন। হ্যাঁ, তো এতক্ষণ ধরে এই যারা মাধ্যমিক পাশ করে অন্ততপক্ষে রেল মন্ত্রকের অধীনে চাকরি করার কথা ভাবছিলেন, আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যটুকু জানিয়ে রাখলাম। এবার চলুন, যারা চাকরির আগ মুহূর্তে যে 1 বছরের প্রশিক্ষণ কাল, ইংরেজিতে যেটাকে বলা হয়ে থাকে অ্যাপ্রেন্টিস, IOCL এ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে, সেটাও কিন্তু কেন্দ্রীয় মানে মন্ত্রকের অধীনে এই চাকরিটা কর্পোরেট সেক্টরের চাকরি, IOCL এর চাকরি। সেখানটায় চাকরির আগ মুহূর্তে আগে আমরা যে বিষয়টা দেখতাম বা জানতাম যে চাকরিতে জয়েন করার পর 6 মাস বা 1 বছরের জন্য এই চাকুরি প্রার্থীকে ট্রেনিং করানো হয়ে থাকে। বর্তমানে এই বিষয়টা স্কিল ডেভেলপমেন্টের অধীনে সেটাকে অ্যাপ্রেন্টিস নামাকরণে 1 বছর বা 6 মাস বা 1.5 বছর 2 বছর এরকম সময় নিয়ে একটা ট্রেনিং পিরিয়ড চলছে এখন। তো IOCL এ 313 জন এ ধরনের লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ থেকে শুরু এমনকি একেবারে গ্রাজুয়েট পর্যন্ত যারা রয়েছেন আপনাদের জন্য সুযোগ রয়েছে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকমের যোগ্যতার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে বয়সের সীমারেখা একটা ফ্যাক্টর। আমরা দেখেছি এই অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া থাকে 24 বছর পর্যন্ত জেনারেল প্রার্থীদের জন্য। যারা ওবিসি 3 বছর, যারা SC বা ST রয়েছেন আপনারা 5 বছরের শিথিলতা পেয়ে যাবেন। এদের ওয়েবসাইটে লগ অন করুন, 7 ফেব্রুয়ারির মধ্যে আপনি আপনার অ্যাপ্লাই করার কাজটা সেরে নিতে পারেন যদি আপনি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এবং বয়সের দিক থেকে আপনি এই IOCL এ অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য আপনি উপযুক্ত বোধ করেন, তবে কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লাই করার কাজটা সেরে নিতে পারেন। আর বয়স যখন গুনবেন সেটা 31 জানুয়ারি 2025 তারিখটাকে বেস ধরে গুনবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে তারা লিখে রেখেছে এজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025। তার অর্থটা হচ্ছে 2025-এর 31 জানুয়ারি তারিখটাকে ভিত্তি ধরে আপনি আপনার বয়সের ক্যালকুলেশন বা এই গণনাটা করতে হবে। হ্যাঁ, আরো এরকম চাকরি রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে, কর্পোরেট সেক্টরের কথাই বলছি। সেটা শিপ বিল্ডার্সে, ম্যাজাগন শিপ বিল্ডার্স, প্রতিষ্ঠিত শিপ বিল্ডার্স, সেখানটায় একই রকম 200 জন 200 অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে। এক্ষেত্রে কিন্তু যারা মাধ্যমিক তাদের একটু সুযোগ কম রয়েছে। যারা ডিপ্লোমা করেছেন, বিটেক করেছেন বা কমার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আপনাদের জন্য কিন্তু পৃথক পৃথক পোস্ট রয়েছে। আপনারা বিজ্ঞপ্তি দেখলেই বুঝতে পারবেন যে কোন যোগ্যতায় কতগুলো শূন্যপদ রয়েছে।
বয়সটা এক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে হতে হবে, 27। এক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট ডেট কে বেস ধরে আপনাকে কাউন্ট করতে হবে। মার্চ মাসের 1 তারিখ 2025-এর কথা বলছি, 2025-এর 1 মার্চ তারিখটাকে আপনি বেস ডেট ধরে আপনি আপনার বয়স গুনবেন, আর অ্যাপ্লাইয়ের কাজটা আপনাকে সেরে নিতে হবে 5 ফেব্রুয়ারির মধ্যে। তো আমরা দীর্ঘক্ষণ ধরে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় মন্ত্রক, কর্পোরেট সেক্টর, রেল মন্ত্রক এগুলোতে চাকরির কথা বলে এসেছি। তো চলুন এইবার আমরা রাজ্য সরকারের অধীনে বেশ কিছু চাকরির খবর রয়েছে, বিশেষ করে যারা ফিশারি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন, বিএফএসসি, তার অর্থটা হচ্ছে ব্যাচেলর ইন ফিশারি সায়েন্স। যারা এই ফিশারি সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন, কমপ্লিট করেছেন, ডিগ্রি প্রাপ্ত হয়েছেন, আপনাদের জন্য একটা দারুণ খবর। 53 ভ্যাকেন্সি সংখ্যাটা, 53 জনকে ফিশারি অফিসার হিসেবে নিয়োগ করা হবে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, রাজ্য সরকারের অধীনে এ ধরনের বিভিন্ন দপ্তরগুলোতে যখন রিক্রুটমেন্টের কোনো খবর বের হয়, সেই খবরটা বের করা থেকে শুরু করে তার পরীক্ষা কন্ডাক্ট এবং এমনকি প্যানেল তৈরি করার কাজটা পর্যন্ত যারা করে থাকেন তারা হচ্ছেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। আমরা সবাই অবগত রয়েছি টিপিএসসি, সেই টিপিএসসি থেকে অতি সম্প্রতি এ ধরনের কিন্তু একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। মোট 53 জনকে ফিশারি অফিসারের পোস্ট, গ্রুপ বি পোস্ট, সেটা টিএফএফএস বলা হয়ে থাকে, যার সংক্ষেপে আমরা জানি যে ত্রিপুরা ফিশারি সার্ভিস বলা হয়ে থাকে, তার অধীনে এই চাকরিটা হয়। এই যে 53 শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে কিন্তু একটা ক্যাটাগরি ভিত্তিক বিভাজন রয়েছে। যেমন ধরুন, এক্ষেত্রে বলা হয় যে এসসিদের জন্য 8টি পদ সংরক্ষিত রয়েছে, ঠিক তেমনি এসটিদের জন্য 18টি পদ সংরক্ষিত রয়েছে, আর অসংরক্ষিত রয়েছে বাকি 27টি। সব মিলে 53টি শূন্যপদ রয়েছে। এবার একটা কথা বলতেই হয়, সর্বোপরি এই 53টি পোস্টের মধ্যে 2টো শূন্যপদ রয়েছে শারীরিকভাবে বিশেষ সক্ষম যে প্রার্থীরা রয়েছেন আপনাদের জন্য। এবার ক্যাটাগরি ভিত্তিক যে বিভাজন, যেমন ধরুন এসসিদের জন্য যে 8টি পদ সংরক্ষিত বলেছি, সেই 8টি থেকে রাজ্য সরকারের মানে নীতি নির্দেশিকা অনুযায়ী 33% তথা 8-এর 33% করে বের করা হয়েছে যে এক্ষেত্রে 3টি শূন্যপদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। একইভাবে এসটি প্রার্থীদের জন্য যেমন 18টি শূন্যপদ সংরক্ষিত, সেই 18টি সংরক্ষিত আসন থেকে বা সংরক্ষিত পদ থেকে একইভাবে 33% বা 1/3 বলতে পারেন, অর্থাৎ সেক্ষেত্রে 18-র 1/3 হিসেবে 6টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত। একইভাবে অসংরক্ষিত যে 27টি শূন্যপদের কথা বলা হয়েছিল, তারও 1/3 বা 33% হিসেবে 9টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত। তো অনেক ক্ষেত্রে আমি যথেষ্ট আস্তে করে মানে স্লো মোশনে বিষয়টা বলেছি, যাতে করে কর্মপ্রার্থী বন্ধুরা বিষয়টা নোট করে নিতে পারেন। হ্যাঁ, অনেকে তৎসত্ত্বেও কিন্তু বিষয়টা তেমনভাবে বুঝে উঠতে পারেননি। যারা বুঝে উঠতে পারেননি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের হাতের মুঠোয় যে মোবাইল ফোন রয়েছে, সেটাতে টিপিএসসির ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লগ অন করুন এবং দেখবেন
ভেরি রিসেন্ট যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেগুলো ব্লিঙ্কিং করছে, সেগুলোতে ক্লিক করলেই আপনি অতি সম্প্রতি যে বিজ্ঞপ্তি তার একদম বিস্তারিত আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এতেও যদি আপনার কোনো রকম অসুবিধে হয়, আমরা কিন্তু আমাদের প্রোগ্রামে বলে থাকি যে চাকরির তথ্য সম্বলিত যে কোনো বিষয়ে আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিতে পারেন। আমরা অনেক সময় আমাদের ফোন নম্বর প্রোভাইড করে থাকি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা যখন আমাদের সঙ্গে স্থায়ী যোগাযোগ স্থাপন করার ইচ্ছে প্রকাশ করবেন, ছোট্ট একটা শর্ত আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে আপনাকে উল্লেখ করতে হবে আপনি এই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় বসে আমাদের এই চাকরির খবর কর্মবার্তা অনুষ্ঠান দেখে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ স্থাপন করতে চাইছেন। তো অতএব আপনি যখন আমাদের সঙ্গে স্থায়ী যোগাযোগ স্থাপন করবেন, এই শর্তটুকু মেনে এরপর আপনি আপনার প্রশ্ন রাখুন। আমরা আপনাকে আপনার প্রশ্নের উত্তর আপনার যে মাধ্যম থেকে আপনি জানাবেন সেই মাধ্যমেই আমরা আপনাকে জানিয়ে দেব। এবং এমনকি আপনি যদি পার্টিকুলার কোনো ওয়েবসাইট, কোনো লিংক আপনার প্রয়োজন হয়, সেটাও জানাতে পারেন, আমরা আপনাকে জানিয়ে দেব। যে কথাটুকু বলছিলাম যে ফিশারি অফিসারের যে পোস্ট, সেক্ষেত্রে শূন্যপদের সংখ্যাটার বিভাজন বিস্তারিতভাবে বলেছি। এবার আসি তার শিক্ষাগত যোগ্যতার কথা। একদম সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই BFSC-তে আপনার ডিগ্রি হতে হবে, অর্থাৎ ফিশারি সায়েন্সে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। আপনার আরো কিছু বিষয় ডিজায়ারেবল রয়েছে, সেখানটায় বাঞ্ছনীয় যোগ্যতা বলা হয়েছে যে আপনাকে অবশ্যই বাংলা অথবা ককবরক ভাষা জ্ঞান থাকতে হবে। আপনার PRTC বাধ্যতামূলক, PRTC কিন্তু আপনার থাকতে হবে। আরো একটা প্রসঙ্গ রয়েছে, আপনার অ্যাকোয়াটিক যে ক্রাইটেরিয়া বা অ্যাকোয়াটিক যে কন্ডিশন বা ক্লাইমেট বলতে পারেন, যে আমাদের রাজ্যের এই জলজ যে মানে জলবায়ু, অর্থাৎ জলজ জলবায়ু অ্যাকোয়াটিক যে বিষয়টা, অর্থাৎ জল সংক্রান্ত পুকুর, লেক, এগুলো বিষয় সংক্রান্ত আমাদের এখানকার পুকুরগুলোতে কেমন ধরনের মাছ চাষ ভালো হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, অ্যাকোয়াটিক ক্লাইমেট অফ ত্রিপুরা, এই সম্পর্কে কিন্তু আপনার যথেষ্ট নলেজ থাকতেই হবে। আরো একটা পয়েন্ট বলে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে আপনি যে আমাদের এই যখন আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করবেন, একটা প্রসঙ্গ আসবে, একটা মেনশন করতে হবে আপনাকে, আপনার কম্পিউটার জ্ঞান রয়েছে কিনা। তাহলে দেখুন কোথায় ফিশারি অফিসার আর কোথায় আপনাকে কম্পিউটার জ্ঞান থাকতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। সেগুলো কিন্তু আমার বানানো কথা নয়, সেগুলো আপনি বিজ্ঞাপনে নিজেও দেখে নিতে পারেন। হ্যাঁ, এই ডিজায়ারেবল যোগ্যতাগুলির কথাও কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। তো কোয়ালিফিকেশনের কথা বলে দিয়েছি। এরপরও যদি আপনাদের আরো কিছু জানার আগ্রহ থাকে, অবশ্যই কিন্তু এদের ওয়েবসাইটে আপনাকে লগ অন করে বিস্তারিত দেখে নিতে পারেন। বয়সের কথাটা একটু বলে দিচ্ছি। বয়স হতে হবে অনূর্ধ্ব 40 বছর, সাধারণ প্রার্থীদের কথা বলছি। যারা SC বা ST রয়েছেন, যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থী রয়েছেন, বা যারা সরকারি কর্মরত প্রার্থী রয়েছেন, আপনারা অবগত রয়েছেন আপনাদের জন্য কিন্তু রাজ্য সরকারের নীতি নির্দেশিকা অনুযায়ী আপনাদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের শিথিলতা রয়েছে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি বিষয়টা। বয়সের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বিষয়টা দেখে নেবেন। আর বয়স যখন গুনবেন, আমি প্রায়শই বলে থাকি একটা নির্দিষ্ট ডেটকে সেক্ষেত্রে বেস ডেট ধরতে হয়। টিপিএসসির ক্ষেত্রে যে লাস্ট ডেটটা মেনশন করা থাকে, যেমন ধরুন এই ফিশারি অফিসারের জন্য যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, তার জন্য আপনার শেষ তারিখ ধরে দেওয়া হয়েছে
ফেব্রুয়ারি। তার অর্থটা হচ্ছে আপনি 15 ফেব্রুয়ারি তারিখটাকে বেস ধরে আপনি আপনার বয়সটাকে কাউন্ট করতে পারবেন। সেই তারিখ পর্যন্ত আপনার দেখে নিতে হবে আপনার বয়স অনূর্ধ্ব 40 রয়েছে কিনা, জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস প্রার্থীদের জন্য। এসসি এসটি হলে কিন্তু 5 বছরের শিথিলতা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো বলে দিলাম বয়সের বিষয়টা। আর অনলাইনে অ্যাপ্লাই করার শেষ তারিখটাও বলে দিয়েছি, 15 ফেব্রুয়ারি হচ্ছে শেষ তারিখ। তো অনেক সময় শেষ তারিখটা বললে আমরা অনেক সময় বুঝে নিই যে পার্টিকুলার ওই তারিখের রাত্রিকালীন 11:59 পর্যন্ত বোধ হয় শেষ সময়টুকু। না, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। যারা অ্যাপ্লাই করেছেন বিগত সময়ে বা করবেন বলে ভাবছেন, আপনারা এই বিষয়টা নোট করে রাখতে পারেন যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কোনো বিজ্ঞপ্তি অনুযায়ী যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে আগ্রহী হন, আপনাকে কিন্তু এই বিষয়টা খুব ভালো করে নজরে রাখতে হবে যে শেষ তারিখের বিকেলবেলা 5:30 পর্যন্ত অনলাইন ওপেন থাকবে। আপনি 5:31 লগ অন করার চেষ্টা করুন, লেখা উঠবে টাইম ইজ ওভার। অতএব আপনারা এই বিষয়টাকে কিন্তু, যারা নতুন প্রার্থী রয়েছেন, আপনাদের কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে ওয়াকিবহল হওয়া প্রয়োজন। যারা আগের থেকে অ্যাপ্লাই করছেন আপনারা সব বিষয় অনেকটাই জানেন। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন আপনারা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নজরে রাখবেন। তো আমার একটা ছোট্ট অ্যাডভাইস বা পরামর্শ বলতে পারেন, সেটা হচ্ছে আপনারা শেষ তারিখের অপেক্ষা করবেন না। আপনারা যেহেতু জানতে পেরেছেন, হয় মানে আমাদের দিক থেকে আপনি জানতে পেরেছেন, অথবা অন্য উপায়ে আপনারা কিন্তু অবশ্যই যত শীঘ্র সম্ভব অ্যাপ্লাই করে নেবেন। তো অনেকক্ষণ আমরা এই চাকরির খবর অনুষ্ঠানে, আপনাদের এই চাকরির খবর কর্মবার্তা অনুষ্ঠানে অনেক তথ্য জেনে নিয়েছেন। তো আজকের মতন আমাদের এই অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।